মাইক চলছে, চাপ হয়ে যাবে, মাইক চলছে। জামুদ্দিন, জামুদ্দিন সাইড সাইডে দিন, সাইড এই রাস্তাটা ছেড়ে দাও। আরে সবাইকে একটু চান্স দিন। কি ব্যাপার, এরা মুঠো কাটা করলে কি করতে হবে? আপনি তো সব ছেড়েই যাচ্ছে। রাস্তাটা ছেড়ে দাও। ফোন করে বলো, বলো প্রশ্ন বলো। ঠিক আছে, ওকে ওকে, সামলা করো, ওকে রেডি। আমাকে যেভাবে আমার 1 নম্বর ডিগ্রি অফিসকে অবৈধ তৃণমূল নেতার দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবিটাকে সামনে রেখে শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে ভাঙড়, ক্যানিং কত অঞ্চলে যত রকম অরাজকতা চালিয়ে যাচ্ছে। হয়তো করে ইরিগেশনের জায়গা, নাহলে পিডাব্লিউডির জায়গা, এই জায়গাগুলোকে অবৈধ দখল হয়ে যাচ্ছে। পরবর্তীতে যদি রাস্তাকে হাইওয়েকে এক্সটেন্ড করতে হয়, এই রাস্তাটাকে এক্সটেন্ড করতে হয়, সেটা তো অনেক ঝামেলা। তাদের পুনর্বাসন দাও, তাদের ক্ষতিপূরণ দাও, স্বাভাবিক আমরা দাবি তুলব। যেটা যে জায়গাটা আছে এটা হচ্ছে তো আপনার সরকারি জায়গা, সেটা অবৈধ দখল হবে কেন? কাদের নেতৃত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেসের, আর পেছনে হাত আছে শওকত মোল্লা সাহেবের। শওকত মোল্লা সাহেবের পেছনে হাত থাকার কারণে পুলিশ প্রশাসন ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না যে আমি দলের বড় নেতা। আর শওকত সাহেব, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছবিটাকে সামনে রেখে এই ধরনের অন্যায় কাজ করে যাবে, এগুলো বন্ধ করতে হবে। গ্রামবাসীরা পিটিশন করার পর কাজ বন্ধ করতে পুলিশ, কিন্তু আগে পুলিশ জানে না। দেখুন, আমি আবারও বলছি যে পুলিশ প্রশাসনকে যদি ফ্রি হ্যান্ড খেলতে দেয় অনেক কিছু পারবে। কালকেরা পুলিশ যথেষ্ট এফিসিয়েন্ট, কিন্তু দুর্ভাগ্য এই পুলিশকে আটকে রাখা হয়, যেটা আমার লোক তামর লোক, তুমি এখান থেকে করলে সেখানে ট্রান্সফার করলে এই গল্প করা হয়। ফলে পুলিশের একটা অংশ সেই কাজটা করতে সাহস দেখা যায়। এবার যখন গ্রামবাসী সোচ্চার হচ্ছে তখন অ্যাকশন নিচ্ছে। তবে পুলিশ, কালকাটা পুলিশের যে সুনাম আছে ব্যবসা করবে, সেটা যেন তারা ব্যাপার হচ্ছে শওকত মোল্লা সাহেব ইতিপূর্বে ভাঙড়ের দায়িত্ব যতদিন না পেয়েছিল, ভাঙড়ে বোমগুলি উদ্ধার হয়নি, বোমা উদ্ধার হয়নি, খুনোখুনি হয়নি। শওকত সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে ভাঙড়ে হিংসা হলো, খুন হলো, মারামারি হলো। বুঝতে হবে যে শওকত সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরেই এগুলো ভাঙড়ে আসছে। কে দায়িত্ব করে নিয়ে আসছে? সঠিক তদন্ত যদি হয়, যদি এনআইএ তদন্ত করে দেখবেন শওকত সাহেবেরও নাম হয়তো উঠে আসতে পারে। আমরা চাই শুধু ভাঙড় ক্যানিং নয়, রাজ্য বোমাগুলি মুক্ত, মানে অবৈধ এগুলো মুক্ত। দুর্ভাগ্য, বকরি কাণ্ডর পরে মমতা ব্যানার্জি বলেছিলেন রাজ্যে যত ইলিগাল আর্মস এগুলো আছে এগুলোকে সব উদ্ধার করতে হবে। এখন আসছে
যারা সাইডে দাঁড়িয়ে আছে সামনে এসে বসো, আইডার এক করে চলে আসবে, বেকার দাঁড়িয়ে না, নষ্ট হয়ে যাচ্ছে ভাই। তোমরা সবাই এদিকে সবাই এখান থেকে সবাই সামনে এসো। রাস্তায় যারা দাঁড়িয়ে আছে রাস্তায় কেউ সামনে এসো, সামনে এসে বসো। মঞ্চের সামনে সবাই বসো, মালিকবাড়ি স্টেশনে এসো। রাস্তার উপরে দাঁড়িয়ে বসে গেলে হবে না, মঞ্চের সামনে যথেষ্ট আপনাদের জন্য জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা এখানে এসে বসুন। অনেক ঘুরতে হবে, ওরা দিয়ে অনেক ঘুরতে হবে, ভুল করেছে এখানটা নিয়ে গেলে ঠিক আছে। এটা আপনারা দেখতেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী যাচ্ছে, আর বাসের যারা যাত্রীরা আছে তারা কিন্তু আসলে নওশাদ সিদ্দিকীকে হত্যা করছে। এবং যেটা আমরা দেখছি ভাইজান এই সাইডটা, এই সাইড চলো চলো আগে চলো। তুইও চল না, আবার কি করছিস? চল আগে চলো। ফাঁকা কর। মধ্যখানে পুকুরে নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম।
কমিটির পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। পিরজাদা নওশাদ সিদ্দিকী ওয়েলকাম। পিরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। পিরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। হে আমার নেতা তোমার নেতা নওশাদ ভাই জিন্দাবাদ। হে আমার নেতা তোমার নেতা জননেতা নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। পিরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। দুষ্কৃতীরা হুঁশিয়ার, ভাঙনের রাজপথে নওশাদ সিদ্দিকী নরিয়াস ক্রিমিনাল তোমরা হুঁশিয়ার। পিরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী ভাঙনের রাজপথে নরিয়াস ক্রিমিনালরা হুঁশিয়ার, দুষ্কৃতীরা হুঁশিয়ার। পিরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। বঙ্গ বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। এই আমার নেতা তোমার নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এই আমার নেতা তোমার নেতা নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। পিরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। নওশাদ ভাই ওয়েলকাম। পিরজাদা নওশাদ সিদ্দিকী স্বাগতম। পিরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ইনকিলাবে ইনকিলাবে জিন্দাবাদ। পিরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ভাঙড় বিধানসভার এমএলএ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পিরজাদা নওশাদ সিদ্দিকী। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে স্টেজের দুই সাইডে রয়েছে আপনারা মঞ্চের সামনে বসেন। যথেষ্ট আপনাদের জন্য জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা মঞ্চের সামনে বসে যান। আপনাদের জন্য যথেষ্ট জায়গা করে দেওয়া হয়েছে। এবার আমাদের এই কর্মসূচি জনসংযোগ শেষে এখানেই আপনাদেরকে ইফতারি করানো হবে, তাই অযথা রাস্তার উপরে হবে। বাচ্চারা যারা সামনে রয়েছেন আপনারা একটু পিছনের দিকে গিয়ে বসুন। রাস্তার দুই দিকে এবং রাস্তার উপরে যারা রয়েছেন আপনারা মঞ্চের সামনে যে বসার জায়গা করা হয়েছে এখানে বসে পড়ুন। আচ্ছা, আমাদের জেলা সভাপতি আব্দুল মালিক ভাই এসে উপস্থিত হয়েছে। আব্দুল মালিক ভাইকে ব্যাচ পরিয়ে নেবেন আমাদের এই বুথেরই নেতৃত্ব কুতো ভাই, এবং উত্তরীয় পড়াবেন জুলফিকার ভাই আর ইসলাম ভাই। আচ্ছা, কুতো ভাই স্টেজে আসবেন আর জুলফিকার ভাই আর ইসলাম ভাই স্টেজে আসবেন। আমাদের জেলা সভাপতি আব্দুল মালিক ভাইকে ব্যাচ পরিয়ে নিচ্ছে আমাদের এই ঘটকপুকুর বুথেরই নেতৃত্ব কুতো ভাই। আচ্ছা, ব্যাচ পরিয়ে নিচ্ছে আব্দুল মালিক ভাইকে আমাদের জেলা সভাপতিকে এই বুথেরই নেতৃত্ব কুতুবুদ্দিন ভাই, এবং উত্তরীয় পরিয়ে নিচ্ছে আমাদের জুলফিকার ভাই আর ইসলাম ভাই। ইসলাম ভাই জুলফিকার ভাই দুজনে আমাদের জেলা সভাপতিকে উত্তরীয় পরিয়ে নিচ্ছে। দুজনে হাত দাও। আমাদের জেলা সভাপতিকে উত্তরীয় পরিয়ে নিচ্ছেন ইসলাম ভাই এবং জুলফিকার ভাই, আমাদের অঞ্চলের নেতৃত্ব। রাস্তায় যারা অযথা দাঁড়িয়ে আছে আপনারা চলে আসুন, এখনো যথেষ্ট জায়গা আপনাদের জন্য রাখা আছে, আপনারা এখানে এসে বসুন, রাস্তায় দাঁড়াবেন না। এই স্টেজের দুই দিকে কেউ দাঁড়াবেন না, রাস্তার আচ্ছা, স্টেজের বামে যে সমস্ত ছেলেরা আছে আপনারা স্টেজের সামনে চলে আসুন। স্টেজের বাম দিকটা সম্পূর্ণ মহিলাদের জন্য রাখা হচ্ছে। স্টেজের বাম দিকে কোনো রকম ছেলেরা থাকবেন না। স্টেজের বাম ভলেন্টিয়ার্স যারা রয়েছে স্টেজের বাম দিকে যে সমস্ত ছেলেরা রয়েছে তাদেরকে মঞ্চের সামনে দাও। স্টেজের বাম দিকে মা বোনেরা যারা এসছেন আপনারা দাঁড়াবেন। এবারে আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিরজাদা নওশাদ সিদ্দিকীকে ব্যাস পরিয়ে বরণ করবেন মধ্য ঘটকপুকুরের আমাদের এই বুথেরই নেতা আব্দুল খলিল ভাই। রাহুল ভাই স্টেজে আসবে। আচ্ছা, আমাদের এই এলাকার ইমাম সাহেব আলমগীর ভাই স্টেজে আসবে। খলিল ভাই ভাইজানকে এখন ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মধ্য ঘটকপুকুর বুথের নেতা আমাদের আব্দুল খলিল ভাই। স্টেজে ডান দিকে অযথা দাঁড়াবেন না, সামনে যথেষ্ট জায়গা আছে, আর বাম দিক থেকে সরে আসুন। ভাইজানকে ব্যাস পরিয়ে নিচ্ছেন আমাদের আব্দুল খলিল ভাই, মধ্য ঘটকপুকুরের আমাদের বুথের নেতা।
এবারে ভাইজানকে উত্তরীয় পরিয়ে নেবেন আমাদের এই মধ্য খড়গপুকুরের নেতা নূর মোহাম্মদ ভাই। নূর মোহাম্মদ ভাই ভাইজানকে উত্তরীয় পরিয়ে নিচ্ছে, সঙ্গে আব্দুল মান্নান ভাই। ভাইজানকে উত্তরীয় পরিয়ে নিচ্ছেন আমাদের খড়গপুকুর মধ্য খড়গপুকুরের নেতা নূর মোহাম্মদ ভাই এবং অঞ্চল কমিটির নেতা আব্দুল মান্নান ভাই। আচ্ছা, আমাদের ইমাম সাহেবকে ব্যাস করিয়ে নিচ্ছে আমাদের নূর মোহাম্মদ ভাই। আচ্ছা, এখন আমাদের এই যে জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, এই জনসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সভাপতি আব্দুল মালেক ভাই। আব্দুল মালেক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হ্যালো, রাস্তার ওপরে যারা দাঁড়িয়ে আছেন, যদি কোনো অসুবিধা না থাকে আমি অনুরোধ করব আপনারা জায়গা আছে চলে আসুন। এদিকে যারা দাঁড়িয়ে আছেন, খড়গাছি চাঁদপুরের কিছু লোকজন, আমাদের কর্মী সমর্থক, আমি সবাইকে বলবো আপনারা জায়গা আছে, আপনারা চলে আসুন। আপনারা বিক্ষিপ্তভাবে এদিক ওদিকে ঘোরাঘোরা না করে জায়গাতে বসলে পরিবেশটাও সুন্দর হবে। আপনারা জানেন আজকে জাগুলগাছি অঞ্চলে এই জায়গাতে যে জনসংযোগ, তার সঙ্গে ইফতারের মজলিস, অর্থাৎ রমজান মাস চলছে, ইফতারেরও ব্যবস্থা করা হয়েছে এখানকার কমিটির পক্ষ থেকে। আপনারা যারা আজকের এই জনসংযোগে অংশগ্রহণ করছেন তারা এখানে ইফতার করবেন অবশ্যই। কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সেই আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনারা জানেন আমাদের ভাঙড়ের বিধায়ক প্রতিনিয়ত যেভাবে ভাঙড়ের মানুষের কথা মাথায় রাখে, গোটা পশ্চিমবঙ্গের মানুষের কথা চিন্তা করেন, বঞ্চিত নিপীড়িত অসহায় মানুষের কণ্ঠস্বর হিসাবে প্রতিনিয়ত বিধানসভার মধ্যে মানুষের দাবি দাওয়া নিয়ে, মানুষের হকের দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত তিনি সোচ্চার হন এবং ভাঙড়ের ক্ষেত্রে মানুষের দাবি দাওয়া বিধানসভায় প্রতিনিয়ত তোলার কারণে আজকে ভাঙড়ে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কি ধরনের সরকারি পক্ষ থেকে যে কাজগুলো হওয়ার কথা হয়তো ছিল না, বা ইতিপূর্বে অনেকগুলো সরকার চলে গেছে কিন্তু যে কাজগুলো হয়নি এখন করতে বাধ্য হচ্ছে। আপনাদের ভালোবাসার প্রতিদান হিসাবে আপনারা সেটা পাচ্ছেন, অর্থাৎ আপনাদের ভালোবাসা উজাড় করে আপনারা খাম চিহ্নে ভোট দিয়েছেন এবং আমরা ভাঙড়ের মানুষ ধন্য এমন একজন বিধায়ককে পেয়েছি যিনি প্রতিনিয়ত মানুষের কথা ভাবেন, অসহায় বঞ্চিত মানুষের কথা ভাবেন, আর সাধারণ মানুষের সুখ সুবিধার কথা তিনি চিন্তা করেন এবং মানুষের প্রয়োজনের বিষয়গুলো, সাংবিধানিক অধিকারগুলোকে আদায় করার জন্য আইনসভার মধ্যে তিনি প্রতিনিয়ত তোলপাড় করেন। কিছু অশিক্ষিত মূর্খ বর্বর রাজনৈতিক অঙ্গনে আছেন যারা প্রকৃত বিষয়টাই বোঝে না, তারা প্রতিনিয়ত একই জিনিস আউড়ে যাচ্ছে। আপনারা দেখবেন খালি বলতে চায় যে নওশাদ সিদ্দিকী তো প্রতি ভূতে ভূতে গিয়ে লিস্ট করে, মানুষের কথা শোনে, মানুষের দুঃখ যন্ত্রণার কথা শোনে। উনি কি করতে পারছেন? উনি কি করছেন? ওনার কোনো উন্নয়ন করার ক্ষমতা আছে? উনি কিছু করতে পারছেন? আমি এই অশিক্ষিত মূর্খ বব্বরদের বলবো, ক্ষমতা সরকারের হাতে থাকে, অর্থের চাবিকাঠি সরকারের হাতে থাকে।
একটা এমএলএ কিছু করার তার ব্যক্তিগতভাবে কিছু পাওয়ার থাকে না, কিন্তু তিনি যে লড়াইটা করছেন মানুষের স্বার্থে এটা বোঝার ব্যাপার আছে। যারা আজকে বলছেন তারা কোনোদিন বিরোধী রাজনীতি করেনি, অর্থাৎ যখন যে দল শাসকে আসে লাভ মেরে সেই দলে চলে গিয়ে সেই দলের নেতাগিরি করে, কি তাই তো নাকি? জীবনে কোনোদিন বিরোধী রাজনীতি করেনি। সেই কারণে এই রাজনীতির আসল যে মর্ম সেটা তিনি হয়তো বোঝেন না, যার কারণে এই কথা বলে যায় কন্টিনিউয়াসলি। আরে আমার হাতে যদি টাকার থলিটা থাকতো তাহলে আমি তো নিজে হাতে করে বন্টন করতাম, কিন্তু টাকার থলিটা আছে সরকারের হাতে, সেখান থেকে ছিনিয়ে আনতে হবে, সেখান থেকে আদায় করতে হবে। তার জন্য তো তিনি প্রতিনিয়ত লড়াই করছেন, সংগ্রাম করছেন, প্রতিবাদ করছেন, রাস্তায় প্রতিবাদ করছেন, আইনসভার মধ্যে প্রতিবাদ করছেন। তাহলে এই যে বিষয়টা, এইটা মানুষকে ভুলিয়ে দিতে চাইছেন। অর্থাৎ মানে কি বলবো, যারা না বোঝে তাদেরকে বেশি বোঝানো এসব সহজ। উনি কি করবেন? আরে বাবা, সরকারের যা ক্ষমতা একটা ব্যক্তির সেই ক্ষমতা কি থাকতে পারে? অর্থ দপ্তরের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারি বডি নেয়, রাজকোষে যে টাকা জমা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় রাজ্য বা দেশ চলে। যারা আজকে বলছেন আমি গরিব মানুষের ঘর দিচ্ছি, বার্ধক্য ভাতা দিচ্ছি, যুবদের জন্য এখন আবার বেকার ভাতা দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার ডবল ডবল বাড়িয়ে দিচ্ছি, ওনার কি চাল কল ধান কল টাকা ছাপানোর কল আছে নাকি? ক্ষমতা আছে ওনার যে নিজের পকেট থেকে এই টাকা দেওয়ার, বরঞ্চ এখান থেকে জনগণের এই টাকার থেকে তিনি পকেটে ভর্তি করছেন। সরকারে বসানোর দায়িত্ব জনগণের, অর্থাৎ জনগণ নির্বাচন করেন সরকারটাকে পরিচালনা করবেন, এই ভোটের মাধ্যমে সেই দায়িত্ব তাকে দেওয়া হয়। আর সাধারণ জনগণ, এই যে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করে, তারা ট্যাক্স দিয়ে রাজকোষে টাকা জমা করে। আপনি চান আর না চান, আপনি প্রতিনিয়ত ডেলি যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছেন, সেখানে আপনি 10 টাকা যদি একটা জলের বোতলও কেনেন, সেখানে আপনার একটা অংশ ট্যাক্স যাচ্ছে। সুতরাং আপনি চান আর না চান, আপনি যদি নুন কেনেন, প্যাকেটজাত যত দ্রব্য আছে আপনি কিনবেন, সেখানে আপনার গাঁট থেকে যে টাকাটা যাচ্ছে তার একটা অংশ ট্যাক্স হিসাবে সরকারের খাতায় জমা হচ্ছে। অর্থাৎ এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা রাজকোষে জমা হচ্ছে। সেই টাকাটা এই মানুষের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য কিভাবে ব্যয় হবে, কিভাবে খরচা হবে, সেটা সরকার আলোচনার মাধ্যমে, আইনের মাধ্যমে সেটা ঠিক করেন। আর সেটা করার জন্যই মানুষই ভোট দিয়ে আপনাকে ওখানে বসিয়েছে, করার জন্য। সুতরাং ব্যক্তিগতভাবে লম্বা চওড়া গলা হাঁকিয়ে এসব কথা গল্প বলে কোনো লাভ নেই। ওই চেয়ারে যে বসবে সেই একই কাজ, উন্নয়নের কাজ করবে। বরঞ্চ আপনারা যে চুরিটা করে পকেট ভর্তি করছেন, আমরা আসলে পকেট ভর্তি করা বন্ধ করব, পুরোটাই জনগণের কাজে লাগবে, সেইটা দেখব। এসব বলে মূর্খ অশিক্ষিত যারা না বোঝে তাদের কাছে বারে 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 বলছে নওশাদ সিদ্দিকী এমএলএ, তিনি কি উন্নয়ন করছেন? নওশাদ সিদ্দিকীর হাতে যেদিন সরকারটা আসবে সেই দিন এই প্রশ্ন করবেন, তাহলে এর উত্তর পাবেন। তিনি যদি কোনো প্রপোজাল না দিয়ে থাকেন, বলতে পারেন ভাঙড়ের এমএলএ হিসাবে ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য, সাধারণ মানুষের জন্য তিনি বিধানসভাতে কি দাবি দাবা রেখেছেন এইটা বলতে পারেন। সেইটা বললে আপনি আর ঠাঁই পাবেন না। আপনি তো বিধানসভায় যান না, মানুষের কুৎসা আটানোর জন্য এলাকায় থাকেন। আপনি কটা প্রশ্ন আজ পর্যন্ত করেছেন ভাঙড়ের তথা এই এলাকার ডেভেলপমেন্টের জন্য? আজ পর্যন্ত কটা কি করেছেন? সেই কারণে বলবো, সাধারণ মানুষ আমরা যারা বুঝি না তাদের বুঝে নিতে হবে। এই ভুল বোঝানোর দিন শেষ করতে হবে। ভুলভাল বুঝিয়ে আমাদেরকে আর টুপি পরিয়ে রাখা যাবে না গো।
চিরকাল এক ভেবে ভুলই বুঝিয়ে ভেড়ার দলের মতো আমাদেরকে পেছনে খালি লাইন দেওয়ানোর কাজ করিয়েছে। আজকে বলুন, যদি ওয়াকাফের আন্দোলনটা যে স্তরে পৌঁছে যাচ্ছিল, হাজার হাজার মানুষ আন্দোলনের মধ্যে যুক্ত হয়ে আজকে আইনটাকে পরিবর্তন করার জন্য রাস্তায় নামছিল, সেই আন্দোলনটাকে টোটালি সরকারি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে, সরকারি ক্ষমতা ব্যবহার করে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আন্দোলনটাকে বন্ধ করে দিলেন, বললেন আমার এখানে এই আইন আমি লাগু হতে দেব না। কি হলো শেষমেশ? মানে আন্দোলনটা যাতে না হয় আমাকে আপনাকে থামিয়ে দিল, তারপরে আমার আপনার গোরস্থানের জায়গাটা 1 নম্বর খতিয়ানে তুলে দিল কৌশলে। উত্তর দিতে পারবেন? এসব কথা তো বলে না। ওনাদের রাজনৈতিক এজেন্ডা বলে কিছু নেই। মানুষের স্বার্থে কথা বলা, এই মানুষের কিভাবে আর্থসামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে হবে, কিভাবে অর্থনৈতিক ভাবে উন্নতি হবে, কিভাবে শিক্ষা দীক্ষা ঘরে ঘরে ছেলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচবে, রোজগারের জায়গা মজবুত হবে, অর্থনৈতিক ভাবে তার মেরুদণ্ড সোজা হবে, এসব কথা ওনাদের নেই। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়লো, সেই টাকাটা দিয়ে আপনার গিন্নি একটা শাড়ি কিনলো, তারপরে সারা মাস কি হবে? কি হবে? ওনারা যেটা করতে চাইছেন যে এই ভাতা দিচ্ছি এটাতে সন্তুষ্ট থাকার ভোটটা আমাকে দাও, আর কিছু বলুন। আপনার ছেলে মেয়ে লেখাপড়া হোক না হোক দেখার দরকার নেই, আপনার চিকিৎসার ব্যবস্থাটা ঠিকঠাক হলো কিনা দেখার দরকার নেই, আপনার পরিবারের মাথাপিছু আয় বাড়লো কিনা দেখার দরকার নেই, আপনার এখানে যে কৃষকটা আছে তার মূল্য সঠিক পেল কিনা দেখার দরকার নেই। অর্থনৈতিক ভাবে আপনি খালি হাত পেতে সংসার চালানোর জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন, আর ভোটটা খালি আমাকে দেবেন, এই পরিকল্পনা ওনারা সাজিয়েছেন। এখন এই পরিকল্পনায় যদি আমরা মনে করি সন্তুষ্ট, তাহলে আমাদের এইভাবে চলতে হবে, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, শুধু 500 টাকার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা আপনার এই ভাতার বিরুদ্ধে নই, আমরা বলছি এটাকে সংসার চালানোর মতো অবস্থায় আনতে হবে। যেমন সামাজিক কাঠামোর মূল স্তম্ভ শিক্ষা, শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে আপডেট করতে হবে যাতে প্রাইভেট স্কুলে ছেলে মেয়েরা না গিয়ে গার্জেনরা মনে করে সরকারি স্কুলে পড়াশোনা করলে বেশি ভালো শিক্ষা হবে, সেরকম পরিবেশ তৈরি করতে হবে। সবার জন্য স্বাস্থ্য, স্বাস্থ্যের এমন ব্যবস্থা আনতে হবে যেন সকালে লাইন দিয়ে যেমন রাত পার হয়ে গেল ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছে না, রোগীর সঙ্গে সুস্থ ব্যক্তিটা অসুস্থ হয়ে যাচ্ছে, এই পরিবেশ না থাকে। আপনি যাবেন 10-15 মিনিটের মধ্যে আপনার ডাক্তারি ট্রিটমেন্ট আপনি পাবেন, আপনার প্রয়োজনীয় পথ্য আপনি পাবেন, এইরকম পরিবেশ গড়ে তুলতে হবে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার যে সরকারি কোষাগারের টাকাটা ভাতা না দিয়ে আপনার প্রয়োজনের জন্য প্রতিষ্ঠান বানিয়ে আপনার সুব্যবস্থা বানানো, আপনার রোজগারটা যাতে বাড়ে তার ব্যবস্থা করা, সেসব দিকে কোনো চিন্তা নেই। তো আমরা বলছি মা বোনেদের 1500 টাকা কেন 5000 টাকা ইনকাম করবে, এই বিকল্প রাজনীতি আমরা দিতে চাইছি না। ভাতা নয়, হাত পেতে নয়, তানাকে এমন সুযোগ করে দেওয়া হবে, সরকারি ভাবেই সুযোগ করে দেওয়া হবে, যার বিনিময়ে সেই পরিবারের মায়েরা 5000 টাকা ইনকাম করতে পারবে। সুতরাং ওনাদের এসব প্রকল্প নেই তো, ওনারা তো যা রাজকোষে জমে নেতারা পকেট ভর্তি করে, বালিশের তলায় খাটের তলায় দেয়ালের আড়ালে সব জমিয়ে জমিয়ে সব কোটি কোটি টাকার মালিক হয়েছে, অর্ধেক জেলে আয়ের অর্ধেক বাইরে, এইভাবে ওনারা চালাতে চাইছে। ওনারা তো মানুষের স্বার্থে নয়। আমাদের নেতা নওশাদ ভাই একদিন বলেছিলেন যে এই অর্থ দপ্তরটা আমার হাতে দেওয়া হোক 6 মাসের জন্য, আমি দেখিয়ে দেবো কিভাবে মানুষের ডেভেলপমেন্ট করতে হয়। কারণ ওই চোরা স্রোতে যে টাকাটা পেছন দিক থেকে পকেটে ঢুকে যাচ্ছে, ওইটা বন্ধ করতে পারলে মানুষের দেখবেন কত ডেভেলপমেন্ট হচ্ছে। এদের নেতারাই তো অর্ধেক খেয়ে নিচ্ছে। সেই কারণে ওনাদের বলার কিছু নেই, ওনাদের যেখানেই যাক ওই একটাই কথা, ভাঙড়ের বিধায়কের পেছনে কিভাবে
মিথ্যা ভাবে অপবাদ দেওয়া যায়, এই শিক্ষাটাই ওনারা এই মুহূর্তে রপ্ত করছেন। মানুষের কাছে যত আপনি আমাদের এই বিধায়কের বিরুদ্ধে বলবেন, তত এই মানুষ বেশি বেশি করে আমাদের বিধায়কের প্রতি আকৃষ্ট হবে। হ্যাঁ কিনা তাই বলেন? অপবাদ দিয়ে মিথ্যা অপপ্রচার করে মানুষকে কালিমালিপ্ত করা যায় না। এখন আপনারা দেখবেন এখানে যিনি অবজারভার, এখানকার যত নেতা নেতৃত্ব যত বড়ই মানে অনুষ্ঠান করুক, যত বড়ই প্রোগ্রাম করুক, সেখানে যে নওশাদ সিদ্দিকীর নামে কুৎসা বেশি বেশি করে কিভাবে প্রচার করা যায় সেই চেষ্টা করছে। আপনি সাদা গায়ে কালি লাগালে কি হবে? হবে বলেন? সেই কারণে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনাদের বিবেক বিবেচনা চেতনাকে জাগ্রত করুন, নিজেরা চিন্তা করুন আমরা কোথায় যাচ্ছি, কোথায় তলিয়ে যাচ্ছি। এসআইআর বুকের উপর দিয়ে হবে, লাশের উপর দিয়ে হবে। বেঁচে থাকতে তিনি দু হাতে ডেকে এনে কর্মী নিয়োগ করে এসআইআর ত্বরান্বিত করছেন। 60 লক্ষর উপরে আমাদের নাম বাদ, যা সব ডকুমেন্টস আছে, যা 2002 লিস্টে নাম আছে। বলেছিল 2002 থাকলে কোনো সমস্যা নেই, সবকিছু আছে, তারপরেও নাম বাদ। প্রচুর আছে এরকম। এখন আবার পরিকল্পনা করছে যে এই বাদ দেওয়া যা হয়েছে বাদ রেখেই নির্বাচন করা হবে, অর্থাৎ যোগ্য নেতৃত্ব, যোগ্য যারা ভোটার তাদেরকে বাদ দিয়ে করার চেষ্টা করছে। আমি আপনাদের বিবেচনার জন্য রাখবো। আগামী দিনে 26-এ নির্বাচন আসছে, আপনার সুচিন্তিত মতামত আপনারা প্রকাশ করবেন, যার মধ্য দিয়ে আপনার হকের আন্দোলন আরো বেশি মজবুত হয়, আমাদের নেতা বলার জায়গা আরো বেশি প্রশস্ত হয়। এই দাবি রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জিন্দাবাদ। তো অসংখ্য ধন্যবাদ আমাদের জেলা কমিটির সভাপতি আব্দুল মালেক ভাইকে। এতক্ষণ পর্যন্ত আপনারা অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছিলেন, সেই ভাঙড় বিধানসভার বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। নতুন করে কিছু বক্তব্য দেওয়ার নয়, আজকে জনসংযোগ আমি ভোটে জেতার পর থেকে বিভিন্ন বুথে যাই, মানুষের কথা শুনি, সমস্যার সমাধানের চেষ্টা করি। এখন সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে অ্যাডজুডিকেশন, তাই না? এসআইআর এর অ্যাডজুডিকেশন সব থেকে বড় সমস্যা। এখন মানুষ ওয়াকাফ ভুলে গিয়েছে, ওবিসি ভুলে গিয়েছে, আপনার ছেলের চাকরি হবে কিভাবে ভুলে গিয়েছে, আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান কোথায় যাবে ভুলে গিয়েছেন। এখন আপনার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, যদি না থাকে পরবর্তীতে নাগরিকত্ব থাকবে কি থাকবে না, এই চিন্তা আপনাদের মাথায় ঘুরছে, তাই না? আমি ডে 1 এসআইআর নিয়ে কি বলেছিলাম? আতঙ্কিত হবেন না, আজকেও বলছি আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে যে জায়গায় নিয়ে যে দাঁড় করিয়েছে সেই জায়গা থেকে আপনি ফিরে আসতে পারবেন না। কারণ এই জায়গায় নিয়ে যে দাঁড় করানোর জন্য নির্বাচন কমিশন সরাসরি যে দায়ী, তার সাথে সাথে দুটো সরকার দায়ী, একটা কেন্দ্রের বিজেপি সরকার আর একটা রাজ্যের তৃণমূলের সরকার। আমরা বারবার একটা কথা বলেছিলাম যে সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়বে না। তো বারবার একটা কথা বলেছিলাম, ওয়াকাফ মানবো না করতে করতে ওয়াকাফের আইন কিন্তু মেনেছে, অর্থাৎ ওয়াকাফ কে খেয়েছে, এসআইআর কে কিন্তু খেয়ে নেবে বলেছিলাম। আজকে মিলছে তো? তারপরেও বলছি আপনাদের বিধায়ক চুপ করে বসে থাকার ছেলে নয়। আজকে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে, ডেইলি কেস যেখানে আপলোড হয়, আজকে কোন কোন কেস হলো, আগামীতে হবে, যে ওয়েবসাইটে আপলোড হয় সেই ওয়েবসাইটে গিয়ে দেখুন ভাঙড়ের বিধায়ক এই ভাঙড়ের 11,500 অ্যাডজুডিকেশন, আপনার তারপরে সুজাপুরের, মালদার, দিনাজপুরের, কুচবিহারের সব মিলিয়ে যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন হয়েছে, এটা নিয়ে অলরেডি আমি মমতা ব্যানার্জির আগে কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি কালো জামা পরে, কোর্ট গ্রাউন্ড পরে চিফ জাস্টিসের সামনে সওয়াল করতে পারিনি, কিন্তু আমি আমার প্রতিনিধি হিসাবে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছিলাম। তার প্রমাণ আমি দিচ্ছি। বলতে পারে যে নওশাদ ভাই মিথ্যা কথা বলছে,
আমি তথ্য দিয়ে কথা বলি, আপনারা ভালো করে জানেন। কিভাবে সমাধান হবে সেটা বলবো, আগে আগে ফ্যাক্টটা জানা দরকার। আমার ডায়েরি নাম্বার, কেস নাম্বার আমরা যেটা বলি, সুপ্রিম আইনি ভাষা ওটাকে ডায়েরি নাম্বার বলে। সুপ্রিম কোর্টে আমার ডায়েরি নাম্বার 68,938/25, অর্থাৎ 2025। আর মমতা ব্যানার্জি যে মামলাটা করেছে সেই মামলা নাম্বারের পাশে দেখবেন অবলিক দিয়ে 2026। নিশ্চিতভাবে এটা প্রমাণ হচ্ছে আমি মমতা ব্যানার্জির আগে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বাংলার মানুষের ভোটাধিকার যাতে রক্ষা করা যায়। যেভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে দেখিয়েছিলাম, তোমরা ওখানে দাঁড়িয়ে থেকে বাকিটা দিকে চলে আসো। আচ্ছা আমি কি বল, লাইন দিয়ে বসে গেলে ভালো হতো না? আমার মনে হয় একটু লাইন করে দেন। দেখুন আমি এগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট কিছু করিনি, আমি এসে জানতে পারছি সব শাড়ির ব্যবস্থা করেছে, ইফতারের ব্যবস্থা করেছে। আমার অত টাকা পয়সা নাই, এটাই সব ম্যানেজ করেছে। আমি জনসংযোগ, মানুষের শুনবো কথা, সমাধানের চেষ্টা করবো, এরাই করেছে। ইফতারের ব্যবস্থা করেছে। আপনারা যদি মানে লাইন দিয়ে, তাহলে একটু 10 কটা বাজে 10 মিনিট পরে লাইনটা দিতে বলে মনে করি। সুপ্রিম কোর্টে আমিও গিয়েছি। দুটো তিনটে বিষয় আপনাদের ভাবতে হবে ভালো করে। নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে, মমতা ব্যানার্জিও সুপ্রিম কোর্টে গিয়ে উকিল সেজে আর্গুমেন্ট করেছে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল এসআইআর নিয়ে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হোক। মমতা ব্যানার্জি ডাকুক, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যত রাজনৈতিক দল আছে, যে বাংলার এই এসআইআর এর নামে যে তখন আমি লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, যখন যৌক্তিক অসঙ্গতি যখন ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন ছিল, তখন আমি বার্তা দিয়েছিলাম যে এই এলডির নামে যেভাবে নাগরিককে হয়রানি করা হচ্ছে, এই হয়রানি বন্ধের জন্য একটা সর্বদলীয় বৈঠক হোক। অর্থাৎ পশ্চিমবাংলা যত রাজনৈতিক দলেরা আছে এক জায়গায় বসুক, এর ডাকটা মমতা ব্যানার্জি দিক। এটা থেকে এই কারা কথা বলছে এত, এটা থেকে উতরাবো কিভাবে, কিন্তু মমতা ব্যানার্জি সে কাজ করেননি। তারপরে প্রস্তাব কি ছিল আমার, 3টে প্রস্তাব দিয়েছিলাম। ও আস্তে কথা বলতে বলো না। 3টে প্রস্তাব ছিল। আর একটা কি প্রস্তাব ছিল, যে পশ্চিম বাংলা সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক। আপনারা শুনলে অবাক হবেন বা দেখেছেন, পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে লাফালাফি করেছে, কিন্তু পশ্চিম বাংলা সরকার সুপ্রিম কোর্টে মামলা করেনি। এটা বুঝতে হবে। পশ্চিম বাংলা সরকার সুপ্রিম কোর্টে মামলা করা মানে 10.5 কোটি মানুষ কিন্তু মামলাটা করেছে। আর মমতা ব্যানার্জি মামলা করা মানে সিঙ্গেল মানুষের মামলা। নওশাদ সিদ্দিকী মামলা করা মানে সিঙ্গেল মানুষ মামলা করছে। 10.5 কোটি মামলার যতটা গুরুত্ব, সিঙ্গেল মানুষের মামলা করার গুরুত্ব কি একই হতে পারে? আপনারা আওয়াজ দেন। তাহলে স্বাভাবিকভাবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যদি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতো, এর ফিডব্যাক আরো বেশি হতো, ইম্প্যাক্ট বেশি হতো। কিন্তু সব করছে, লাফালাফি করছে, সব করছে, পশ্চিম বাংলা সরকার মামলা করতে যাচ্ছে না। এখানেই বড় রহস্য। চোরদেরকে বাঁচানোর জন্য ইডি সিবিআই না তদন্ত করে, এর হাত থেকে বাঁচার জন্য ডক্টর অনিকেত মাহাতো তার পোস্টিং নিয়ে কলকাতা হাইকোর্ট ডক্টর অনিকেত মাহাতোর পক্ষে রায় দিল। ওই অর্ডারটাকে পছন্দ হয়নি রাজ্য সরকারের, ওই অর্ডারকে চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে একটা ডাক্তারের পোস্টিং আটকানোর জন্য। আর পশ্চিম বাংলার এত মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে অ্যাডজুডিকেশনের এই সমস্যা হচ্ছে, এই সমস্যা সমাধানের জন্য তিনি কেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে মামলা করছে না? এটা বুঝতে হবে কেন এটা হচ্ছে না। এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হবে। আতঙ্কের পরিবেশটা কেন তৈরি করা হবে? 2026-এর নির্বাচনী বৈতরণীটা পার করতে হবে। কিভাবে? এ পুরো যুক্তি করে রেখেছে, পুরো যুক্তি করে রেখেছে। আমি আপনাদের বলছি, মিলিয়ে নেবেন। 2021 সালে বিজেপি তৃণমূল মিলে যুক্তি করেছিল
এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবো বলেনি ভাই? ভাঙড়ের মানুষ শুধু এই টোপটাকে গেলেনি, রাজ্যের মানুষ কিন্তু এই টোপটাকে গিলে নিয়েছিল, তাই না? আজকে ভাঙড়ের মানুষ যে সঠিক তার প্রমাণ রাজ্যের মানুষ দিচ্ছে। ভাঙড়ের মানুষকে নিজের সার্টিফিকেট দিতে লাগবে না। ওই নটোরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেবে, আমরা দেবো না, আমাদের দিতে লাগে না। তাই ভাঙড়ের মানুষের সার্টিফিকেট রাজ্যের মানুষ দিচ্ছে। 2021-এ নির্বাচনের সময় কি হয়েছিল? বিজেপি বলছিল এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আপনার আমার বাড়ির লোকেরা ভয় পাচ্ছে, ওরে বাবা এইবারটা কিছু করার নেই, এইবারটা বামেদের আইএসএফ কে ভোট দেব না, তৃণমূলকে ভোটটা দিয়ে বিজেপিকে আটকাতে হবে। এই গল্প হয়েছে তো ভাঙড় ছাড়া সারা রাজ্যে। সুজাপুর, মোথাবাড়ি, ডোমকল, রানীনগর, হরিয়ারপাড়া, পাঁচলা, দেগঙ্গা, আমডাঙ্গা, যেখানেই দেখবেন ভোট সব মাইনরিটি মুসলিম ভোট কিন্তু ম্যাক্সিমাম তৃণমূলের দিকে গিয়েছে। কারণ সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বিজেপি বলেছে, আর বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূল বলছে আমরা থাকতে তাড়াতে দেব না। আর আমি তখন কি বলেছিলাম? অমিত শাহ কেন, মোদিজির পূর্বপুরুষের ক্ষমতা নেই কোনো একজন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। পেরেছে? মালদার একটি ছেলেকে পেল অর্ডার দিয়ে বাংলাদেশের সীমানায় পাঠিয়ে দিয়েছিল পারে, কেউ হই হই করেনি। আমি ওর বাড়ি পৌঁছে গিয়েছিলাম, খোঁজ নিয়ে দেখুন বাড়ি পৌঁছানোর 1 সপ্তাহের মধ্যে বাড়িতে ফিরে এসছে। এটাই হচ্ছে আইএসএফ এর পাওয়ার। খোঁজ নিয়ে দেখবে পৌঁছে গেছিলাম ওর বাড়িতে। তাহলে আপনারা বলুন এই 5 বছরে কজনকে দেশ থেকে তাড়িয়ে করে? কিন্তু ভোটটা তো পার করে নিয়েছে। এই নির্বাচনের ভোটটাকে পার করার মূল অস্ত্র থাকবে একটাই, কি সেটা? এসআইআর। দেখেছো নামের নাম বাদ দিয়ে দিচ্ছে। অমুক ক্ষমতায় আসলে তোমাদের সবার বাদ দিয়ে দেবে, আমি ক্ষমতায় থাকলে বাদ দিতে পারবে না। এখন ক্ষমতায় কি আছে ভাই? তাহলে এখন বাদ দিচ্ছে কিভাবে? এখন তো ক্ষমতায় আপনি আছেন। এই আমাদের রেতে কাজল পণ্ডিত আমাদের ভাঙড়ে, আমি ফোন করেছিলাম, যোগাযোগ করছি, আমি ফোনে পাইনি, গতকাল কি ফোন করেছি, বাড়িতে লোক পাঠাবো শানপুকুরে। জয়নাল আবেদিন ক্ষমতায় তো আছে, তারপরেও তাহলে তার নামটা বাদ ডিলিট হলো কেন? আবার ক্ষমতায় আসলে নাম রেখে দেবো, সেই এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবার গল্প হবে, এটা প্ল্যান করে। আর ওদিকে নামগুলো ইচ্ছাকৃতভাবে ডিলিট করানো হয়েছে, সব ডকুমেন্টস থাকার পরেও অ্যাডজুডিকেশনে কেন দিয়েছে? ভয় দেখাতে হবে। বিজেপি কি বলবে? আমাকে ভোটটা দাও, অ্যাডজুডিকেশন গুলো সব ডিলিট মেরে দেবো, ওতে বেশিরভাগ মুসলমান আছে, ওদেরকে জব্দ করব। একটা শ্রেণীর মানুষের ভোট নেওয়ার চেষ্টা করবে। আর তৃণমূল কি করবে? এরা ওরা নাম বাদ দিয়ে দিচ্ছে, আমাকে না ভোট দিলে কিন্তু নাম টোটাল বাদ পড়ে যাবে, এই গল্প শোনাবে। তাই আমি আপনাদের বলি, সত্যিকারের অর্থে যদি আমি ভোটারদের পক্ষে থাকি তাহলে আমার অবস্থান ক্লিয়ার হবে, আগে সমাধান পরে নির্বাচন, তাই তো নাকি ভাই? আমি যদি ভোটারদের কথা ভাবি, আমাকে একটা আওয়াজ তুলবো আমরা, আগে সমাধান করো পরে নির্বাচন করে হবে। কারণ ভোটারদের জন্যই তো নির্বাচন। একটা হেভি অংশের ভোটার যদি ভোটে অংশগ্রহণ করতেই না পারে, তাহলে গণতন্ত্রের উৎসব সম্পূর্ণ হবে কি ভাই? তাহলে আমার মনে পাপ নয়, আমি প্রকাশ্য ঘোষণা করছি এবং নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জানিয়ে এসেছি, আগে 60 লাখের সমাধান করতে হবে, তারপরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কি কথা একবারও শুনেছেন আপনারা? শুনেছেন? উনি কিন্তু ধর্নায় বসেছেন, কবিতা আওড়েছেন, অনেক বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, মার্কেটে বুদ্ধিজীবী শেষ হয়ে গিয়েছিল, মার্কেটে নিয়ে আবার নতুন করে খুঁজে পেলাম। তারা অনেক কথা বললেন, মমতা ব্যানার্জির মুখ থেকে একবারের জন্য শুনলাম না আগে সমাধান পরে নির্বাচন। তাই আপনাদের বলবো, এই আওয়াজটা তুলতে হবে সমাজের প্রত্যেকটা স্তর থেকে। নওশাদ সিদ্দিকীর নাম অ্যাডজুডিকেশনে আসেনি,
আমি যদি চুপ করে থাকি ভুল হবে। আর আপনার নাম অ্যাডজুডিকেশনে এসেছে, আপনার হয়ে যদি আমি কথা না বলি, আগামী দিন কিন্তু আমার উপরে কোপ পড়বে। আজকে অ্যাডজুডিকেশনের কোপ আপনার উপরে পড়েছে, কালকে অন্য কিছু কোপ আমার উপরে পড়তে পারে। তাই আপনার অ্যাডজুডিকেশন হয়েছে 60 লাখ নয়, এটা বুকে ব্যথা দিয়েছে 7.5 কোটি ভোটারের। 7 কোটি যে ভোটার আছে প্লাস ভোটার আছে, প্রত্যেকটা ভোটারের বুকে ব্যথা দিয়েছে। সুতরাং আওয়াজ গলায় গলা মিলাতে একসাথে থাকবো আমরা, এটাই যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচনে নির্ঘণ্ট অপদার্থ ব্যর্থ বিজেপি সরকার ইলেকশন কমিশনকে চাপ দিয়ে করায়, তাহলে ভোটাভুটিতে অংশগ্রহণ করা যাবে না যারা জনগণের পক্ষে থাকে। পশ্চিম বাংলার এই মুহূর্তে অফিসিয়ালি সব থেকে বড় রাজনৈতিক দলটার নাম কি? তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেসের প্রথম কাজ কি হবে? একটু 5 মিনিট দাও, 5 মিনিট দাও, 5 মিনিট দাও, এটা শুনে নাও, এটা শুনে নাও, শোনার পরে লাইন করবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তো বলছি আমি ভোট গ্রহণ করব না। নওশাদ সিদ্দিকী বা আইএসএফ যদি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে, এটা কি ইম্প্যাক্ট পড়বে সেভাবে? কারণ এই 50, 60টা, 70টা, 80টা সিটে কন্টেস্ট করবে এবারে হয়তো। আর যদি তৃণমূল কংগ্রেস বলে যে যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ভোট বয়কট করব, সুপ্রিম কোর্ট পর্যন্ত নড়ে বসবে না ভাই? কি বলছি বুঝতে পারছেন? একটু বোঝার চেষ্টা করুন। মাইকের আওয়াজ যাচ্ছে, তৃণমূল পরিবারেরও অনেকজনের অ্যাডজুডিকেশনের নাম এসেছে, তাদেরকেও বলছি ডিভোটার করার চক্রান্ত চলছে। কারণ হাতির দাঁত যেটা দেখিয়েছিল আর এখনের মধ্যে বিস্তর তফাৎ। আমি তখন বলেছিল, খেয়াল আছে, যারা ম্যাপড হয়ে যাবে, অর্থাৎ 2002 এর এসআইআর লিস্টে সরাসরি যাদের নাম আসবে, তারা কোনো আর অসুবিধা নাই, কোনো কাগজ লাগবে না, বলেছিল না? সেটা ভরসা সবাই করেছিলাম, ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম। যার 2002 এর ভোটার লিস্টে নাম আসেনি, তার পিতা মাতা দাদু দাদি 4 জনের কারো একজনের নাম এসে গেল, তার অন্য কোনো কাগজ লাগবে না, এটা বলেছিল তো, আমরা ঘোষণাও দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে নতুন নতুন আইনের ফ্যাঁকড়া বার করছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই মুহূর্তে 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম নাই, কোন রাজ্যে অ্যাডজুডিকেশনের নাম নাই। তাহলে পশ্চিম বাংলায় নতুন নতুন ফ্যাঁকড়া বার করছে পশ্চিম বাংলার মানুষকে হয়রানি করার জন্য। আর হয়রানির হাত থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব কার? রাজ্য সরকারের। তাই এই মুহূর্তে রাজ্য সরকার যদি সত্যিকারের অর্থে ভোটারদের পাশে থাকে, তাহলে ঘোষণা দেওয়া দরকার, যতদিন না পর্যন্ত এ সমস্যার সমাধান হচ্ছে ভোটাভুটিতে অংশগ্রহণ করব না। যদি মমতা ব্যানার্জি এই ঘোষণা দেয়, মমতা ব্যানার্জির পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী বাংলার জনগণের স্বার্থে মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবে। এই জন্য আমি ভোটারদের কথা ভাবি, আমি আমার নিজস্বতা ক্ষমতার কথা ভাবি না। তাই আপনাদেরও বলবো, রাস্তাঘাটে উঠতে বসতে, লেদার কমপ্লেক্সে কাজে যান, মিনাখাই কাজে যান, মালঞ্চে কাজে যান, কলকাতায় সবজি বিক্রি করতে যান, যেখানেই যান একটাই আওয়াজ তুলুন, একটাই কথা বলুন যে রাজ্য সরকারের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, তাকে ঘোষণা দিতে হবে যে এই যতক্ষণ না সমস্যা সমাধান হচ্ছে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। তাহলে তো দুধকে দুধ পানিকে পানি হবে ভাই। তাহলে যদি ওটা উনি ঘোষণাই করে দেন, তাহলে আর ভয় দেখিয়ে ভোটটা কিভাবে নেবে? ভোট ধরা কল, এসআইআরটা ভোট ধরা কল। আমার পুরাতন রেকর্ড আপনারা বার করে দেখতে পারেন, আমার ইউটিউবে যারা লাইভ দেয় পুরাতন রেকর্ড বার করে দেখতে পারেন। 2 মাসের আগে রেকর্ড দেখুন, বলেছিলাম এনআরসি সিএ যেমন ভোট ধরা কল, এসআইআরও ভোট ধরা কল, বলেছিলাম তো। আর আজকে প্রমাণ হচ্ছে তো। আর এইবারে নির্বাচনের বৈতরণী এটাতে পার করবে। তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের চুরি, তৃণমূলের অন্যায়, আনিসকে খুন, তিলোত্তমাকে খুন, তামান্নাকে খুন, সব ভুলে যাবে। হসপিটালে গেলে ডক্টর নাই, ঔষধ নাই, সব ভুলিয়ে দেওয়া হবে।
শুধুমাত্র মাথায় ঢুকিয়ে দেওয়া হবে তৃণমূলকে না জিতাতে পারলে সবার ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে। আমি আপনাদের বলছি, ভাঙর যে পথ দেখিয়েছে, রাজ্যের মানুষ চাতক পাখির মতো এখন চেয়ে আছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, বিজেপি আর তৃণমূল বিজেমূলকে বাংলা ছাড়া করবে। আমরা যারা এখানে আছি, আমার গলায় যদি বন্দুকও ধরো, আমি বিজেপিকে ভোট দেবো? দেবো ভোট? দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। কিন্তু পশ্চিম বাংলায় এই বিজেপিকে নিয়ে এসে যে চাষবাস করেছে তাকে ভোট দেবো কিভাবে? তৃণমূল কংগ্রেস তাকে বিজেপির বারবারন্ত তৃণমূলের জন্য। শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন মুসলমানদেরকে গালিগালাজ করছে, কুকথা বলছে, শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। আমরা ওয়াকাফকে বাঁচাতে রাস্তায় নামলাম, আমাদের নামে মিথ্যা মামলাতে আমাদের অনেককে জেল খাটালো ভাই মমতা ব্যানার্জি। যে শুভেন্দু অধিকারী, আমরা হকের জন্য নেমেছিলাম, আর যে শুভেন্দু অধিকারী রাত দিন মুসলমানদেরকে গালিগালাজ করছে, শুধু তাই নয়, কলকাতা পুলিশের প্রাক্তন সিপি স্যার, নামটা কি ছিল? আরে এর আগে যে সিপি স্যার ছিলেন ভুলে গেছিলেন, হ্যাঁ, মনোজ বর্মা স্যারকে খারাপ ভাষায় গালি দিয়েছিল, খেয়াল আছে? ধরে তোকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, করেছে? করবে না। কারণ শুভেন্দু অধিকারীকে যদি ধরে জেলের মধ্যে রেখে দেয়, আপনাকে ভয়টা দেখা দেখে, আর আপনাকে ভয়টা না দেখালে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে থাকবে। পুরো প্ল্যান মাফিক। তো এখন প্রশ্ন হচ্ছে, এর থেকে উতরাবো কি করে সমস্যা থেকে, তাই না? সমস্যা থেকে উতরাবো কে? সব থেকে বেশি গাড্ডা এই মুহূর্তে যিনি ফেলেছেন আমাদেরকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি প্রমাণ দিয়ে দেবো। চোরে সারদার হাত থেকে বাঁচার জন্য কপিল সিব্বালজি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই চোরেদেরকে বাঁচানোর জন্য অভিষেক মানু সিংভির মতো বড় বড় অ্যাডভোকেটকে দাঁড় করাচ্ছে চোরেদেরকে বাঁচানোর জন্য। আর যেখানে পশ্চিম বাংলার 7 কোটির বেশি ভোটার, 10.5 কোটি মানুষের চিন্তা, সেই সময় আমি কোন উকিলকে খারাপ বলবো না, কিন্তু অভিষেক মানু সিংভি বা কপিল সিব্বালজিদের মতো সিনিয়র মোস্ট অ্যাডভোকেটদেরকে দাঁড় করাচ্ছে না। দেখুন, এর আগের একটা অর্ডার করেছিল, বা এটা আইন, আপনার নাম থাকবে কি থাকবে না এটা ডিসিশন কে নেবে জানেন? আমরা ভিডিও, জয়েন্ট ভিডিও জানেন তো, ওটাই হয়ে গেছিল ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। কটা বাজে গো? কটা বাজে? হ্যাঁ, আচ্ছা, আমি আর 5 মিনিট বলবো, এর উপর অসুবিধা নেই তো কারো? জেনে রাখা দরকার, আপনার ভোটার লিস্টে নাম থাকবে না, বাতিল হবে, এটা কার উপরে নির্ভর করছিল? ইআরও, ইআরও বা এইআরওটা কারা? ভিডিও, জয়েন্ট ভিডিও, এই লেভেলের অফিসাররা। কার আন্ডারে ছিল? রাজ্য সরকারের আন্ডারে। কিন্তু উনি কালো জামা পরে সুপ্রিম কোর্টে গিয়ে এমন হম্বি তম্বি করলো, এখন পুরো ঘেটে হয়ে গেছে। কারণ ইআরও, এইআরওরা যদি নাম ডিলিট করতো, পরে একটা অপশন ছিল ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, ডিএম এর কাছে আপনি ফার্স্ট অ্যাপিল করা, ওখানেও যদি নাম ডিলিট হয়ে যেত, চিফ ইলেকট্রাল অফিসার, সেখানে গিয়ে আপনি অভিযোগ করতে পারতেন। এখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে এখন বলছে শুধু বিচারপতিরা বলবে। বুঝতে পারছেন কি? 3টে রাস্তা বন্ধ করলো, কার জন্য বন্ধ হলো? ওই কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে হাত ছোড়াছুড়ি করার জন্য। উনি যদি না গিয়ে ওই অভিষেক মানু সিংভি বা কপিল সিব্বালদের মতো বা সিনিয়র মোস্ট যে অ্যাডভোকেট গুলো ছিলেন, তাদেরকে দাঁড় করাতেন, আমার মনে হয় এই দিন দেখতে হতো না। এখন গাড্ডাই ফেলে দিয়েছে। কোথায় ফেলেছে? গাড্ডাই ফেলেছে। গাড্ডাই কেন ফেলেছে সেটাও মনে রাখবেন আপনারা। গাড্ডায় আপনাদের ফেলা হয়েছে, অনেক সময় দেবে রাস্তা খারাপ হয়ে গেলে কুচো দেয় না, ইট ভাঙা দেয় না, টেম্পোরারি ওই রাস্তাটাকে কি করার জন্য? সংস্কার, টেম্পোরারি সময়ের জন্য।
আরে লোড গাড়ি যাবে, বড় গাড়িটা ক্ষতি হয়ে যেতে পারে, তার জন্য আপনাদেরকে ওই কুচো হিসাবে আজকে ব্যবহার করছে, ওই প্লেন করার জন্য। মুখ্যমন্ত্রী যাবে তার গদিতে, আপনাকে ওই গাড্ডায় ফেলে রাখার জন্য। বুঝতে পারছেন কি বলছি? এ কথা বলেই তো আমার উপর ওদের রাগ। ওটা তো পূরণ করতে হবে। আমাদের করণীয় খুব তাড়াতাড়ি, গতকাল কি আমার সাথে বেশ কিছু সমাজ সচেতন শিক্ষিত ইন্টেলেকচুয়াল পার্সনদের সাথে কথা হয়েছে। তারা ডাক দিচ্ছে, আমি তাদের ডাকে বলেছি সাড়া দেব। আমার মতো অনেকের কাছে তারা যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই অ্যাডজুডিকেশন নিয়ে কলকাতার রাজপথে আমরা যাব। প্রস্তুত আছেন তো নাকি? শুধু এই 60 লক্ষ মানুষ নয় যারা অ্যাডজুডিকেশনের নাম এসেছে, ওই 60 লক্ষ নয়, ওই 60 লক্ষর সাথে আরো 1,60,00,000 মানুষকে কলকাতার রাজপথে যেতে হবে। প্রস্তুত আছেন তো? যতক্ষণ না পর্যন্ত, যেটা সাবজুডিস ম্যাটার হয়ে গিয়েছে, দুটো তিনটে বিষয় যত মাথা কলকাতায় দেখাতে পারবো, দিল্লির দেশ ইম্প্যাক্ট তত পড়বে। বুঝতে পারছেন কি বলছি? এবং যে আপনার একটা কথা বলি, বিচারপতিরা আপনার কাগজ বলছে চেক করবে, এবার আপনি কি সেখানে উপস্থিত আছেন? আমি তো বিচারাধীন, আমার হয়ে আর্গুমেন্ট করার কি আর জায়গা থাকছে? এই অর্থে নেই, আমরা এটার বিরোধিতা করছি। আপনি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় কিছু কাগজ জমা দিয়েছেন তো ভাই, দিয়েছি তো আমরা, সেই কাগজগুলো ছিঁড়ে নিয়ে যদি বিচারপতির সামনে শুধু ফর্মটাই জমা দেয় বা নোটিশের কপিটা জমা দেয়, তাহলে কি হবে? বিচারপতি দেখবে কোনো ডকুমেন্টস নেই, চলো রিজেক্ট। হতে পারে তো? হতে পারে কি পারে না ভাই? কারণ এ বলে গাড্ডা পূরণ করার জন্য আপনাকে আমাকে ব্যবহার করবে। এর গাড্ডা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী নিজের গদিতে পৌঁছাতে পারবে না। এখন আমাকে গাড্ডা পূরণ করতে হবে। গাড্ডা পূরণ করার জন্য তা আছে তো নওশাদ সিদ্দিকীরা, বুঝতে পারছেন না? আপনাকে আমাকে ধরে গাড্ডায় ফেলবে, ওইটা তাহলে ইনশোর করবে কে? অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনাদের বলে যাই, অনেকে বলে এটা কি আইনজীবীদের জাজেসদের সমালোচনা করা যাবে না। কে বলেছে? আইন বিচারের প্রতি শ্রদ্ধা জানিয়ে গঠনমূলক সমালোচনা করব, কোন জায়গায় আটকানো নয়। তাই সুপ্রিম কোর্ট এটা অবজারভেশনে আছে, যদি সুপ্রিম কোর্ট সঠিকভাবে নাগরিকদের কথা ভাবে, ভোটারদের কথা ভাবে, আমরা ওয়েলকাম করব, না হলে এই বিষয় নিয়েও আমাদেরকে প্রয়োজনে সমালোচনা করতে হবে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আমরা খুব তাড়াতাড়ি, হয়তো ঈদের 2-1 দিনের মধ্যেই আপনাদেরকে ডাকা হবে। আইএসএফ এর পক্ষ থেকে ডাকা নয়, বা নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে নয়, যে কিছু ইন্টেলেকচুয়াল পার্সন একটা ইউনিটি তৈরি করতে চাইছে, যেখানে ভিন্ন ধর্মের, ভিন্ন জাতের, ভিন্ন বর্ণের মানুষ থাকবে। তারা ঐক্যবদ্ধ হয়ে ডাক দিচ্ছেন, আমাকেও ডাকবে, আপনাদেরকেও ডাকবে, আমরা সকলে কলকাতায় গিয়ে হাজির হব। আর এর মধ্যে আমাদের আওয়াজ একটাই তুলতে হবে, যে জায়গায় গান পড়িয়ে রেখেছে আওয়াজ এটাই ফার্স্ট, এটাই লাস্ট। কি থাকবে? আগে সমাধান পরে নির্বাচন। আর এটা আমরা অপেক্ষা করব, যে এখন বড় একজন নেতা এদিক সেদিক ঘুরছে, ভালো কথা, কত বড় নেতা আমি তো বলছি, একবার চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমি রমজান মাসে প্রচুর বড় বড় নাকি ইফতার মাহফিল করছে, মৌলানা ফিরাদ হাকিম সাহেব, ওনাকে নিয়ে এসে একটা ইফতার মাহফিল করুক। আমি এতটুকু বলি, তাহলে বুঝতে পারবেন কত বড় নেতা। নাম ধরে বলছি, যার নামে কত বড় লোক, যার নামে ওয়াকফ চুরির অভিযোগ আছে ভাই, তাই তো নাকি? তাকে নিয়ে এসে একটা ইফতার করা, তাহলে বুঝতে পারবো কত বড় নেতা তিনি। কেউ আর পাত্তা দিচ্ছে না, নিজের দল নিজে এখন পাল্টে যাচ্ছে। দেখ, আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। আমাদের লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে। আপনি ভাববেন না আপনার লড়াই মমতা ব্যানার্জি লড়ে নেবে, আপনি ভাববেন না আপনার লড়াই অমুক লড়ে দেবে। যদি আপনার লড়াই মমতা ব্যানার্জি লড়ে দিত, তাহলে ওয়াকফ আইন পশ্চিমবাংলায় লাগু হতে দিত না। যদি আপনার লড়াইটা সত্যিকার অর্থে মমতা ব্যানার্জি লড়তো, তাহলে আপনার বাড়ির ছেলেটা আগামী দিনে চাকরির যে পন্থাটা ছিল, সেটা আজকে রিজার্ভেশনের নামে যে চাকরিটা পাচ্ছিল, সেটাকে ধ্বংস মমতা ব্যানার্জি করতো না। এটুকু শুধু মাথায় রাখবেন। আপনার একটু লাইনটা ঠিক করলো, লাইন ঠিক আছে?
আমার দিকে মুখ করো, সবাই আমার দিকে মুখ করো, সবাই আমার দিকে মুখ করে মধ্যখানে একটু ফাঁকা করে দাও, একটু চটফট আরো পিছিয়ে দেবে নাকি? শুধু এইটুকু মাথায় রাখবে, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর চেয়ারে যাওয়ার রাস্তা এখন অনেক গাড্ডা হয়ে গেছে। এই গাড্ডাকে ভাঙা ইট স্টোনচিপ কুচো দিয়ে পূরণ করতে হবে। সেই ভাঙা ইট স্টোনচিপ কুচোটা কি? এটা আছে, আব্দুলরা তো আছে, এদেরকে দেওয়া হবে। সেই আমাদেরকে ভেবেচিন্তে চলতে হবে ভাই। আজকে এখানে আমাদের মধ্য পুকুর বুথের নেতৃত্বরা কিছু গরিব মানুষদের সাথে মহিলাদের জন্য কিছু শাড়ির বন্দোবস্ত করেছে। আর এতে কি আছে? এই শাড়ি কাপড় আছে কি এতে? আচ্ছা শাড়ি কাপড় আছে। আমাদের একটা নীতি আছে ভাই, এরা নিয়ে এসে ফেলেছে, কিছু করার নেই। আমাদের নীতিটা এটাই যে এই শাড়িটার কত দাম হতে পারে ভাই? কত হতে পারে দাম আপনারাই বলুন। 250-300 টাকা, তাই না? তাই তো এই 250-300 টাকা শাড়িটা একটা মাকে স্টেজে তুলবো, 4 জন মিলে ছবি তুলবো, তুলে ছাড়বো, এই রুচি আমাদের নেই ভাই, এই রুচি আমাদের নাই। আমরা এটা করতে পারবো না, অন্য করতে পারে। একটা 250 টাকা শাড়ি দিয়ে 4 জন মিলে ছবি তুলতে পারবো না। হ্যাঁ এনেছে, আমরা প্রতীকী হিসাবে আমাদের নেতৃত্বদের হাতে আমি তুলে দেবো। অর্থাৎ এই বস্ত্র বিতরণের শুভ সূচনা করলাম। এই যে শাড়ি দেওয়া হবে, একটাও ক্যামেরায় ছবি উঠবে না। এর জন্য যদি নটোরিয়াস ক্রিমিনালরা বলে ও দেখানোর জন্য শাড়ি রেখেছিল, লোককে দেয়নি, ওকে বলতে দিন, ওকে বলতে দিন। কিন্তু আমাদের ভাবতে হবে। আচ্ছা বলুন তো, আজকে রাহুল তুলে দিচ্ছে, আব্দুল মান্নান ভাই তুলে দিচ্ছে, ইমরান ভাই তুলে দিচ্ছে, কালকে যদি আমাদের ওই খারাপ অবস্থায় হয়ে যায়, আল্লাহ মাফ করুন, তাহলে কত খারাপ লাগবে বলুন তো? কার কখন কি অবস্থায় কি হবে তো বলতে পারবে? তো সুতরাং আমরা এর শুভ সূচনা করব। আমাদের এখানে আমাদের এখানকার ইমাম সাহেব আলমগীর হোসেন সাহেব, আব্দুল মান্নান ভাই এবং নেতৃত্বদের বলে উঠে আসুন, এই বস্ত্র ওদের হাতে তুলে শুভ সূচনা করছে। চলে আসুন, চলে আসুন, কারা আমাদের নেতৃত্বরা আসুন, আপনি ওদের হাতে তুলে দেন বা এটা আপনি তুলে দেন। এবার যত ইচ্ছা ছবি নিজেদের তুলো। গরিব মানুষের গরিবের দুর্বলতা নিয়ে ওই অ্যাড আমি করতে দেবো না ভাই। মানুষের কাজ করলে মানুষ স্টেজে তুলে কাজ করতে লাগবে না। সবগুলি ছবির ধান্দা হয়, তাহলে যাও পার্টি, আমাদের আইএসএফে তোমার জায়গা নেই, এটা বলো অন্য জায়গায়। আচ্ছা আপনারাই বলুন, বুকে হাত দিয়ে এটা ভালো লাগলো না একটা গরিব মাকে নিয়েছে তার হাতে ছবি দিয়ে তাকে অপমান করাটা ভালো লাগবে আপনাদের? বলুন আপনারা, এটা ভালো লেগেছে না লাগেনি? এই পরিবর্তন আমরা করতে চাই, এই পরিবর্তনটা আমরা আনতে চাই। এই সময় স্বল্প, আমাদের ইমাম সাহেব ভাই একটা, তোমরা ক্যামেরাগুলো বন্ধ করো, ক্যামেরাগুলো বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা